গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 15th নভেম্বর, শনিবার, আর এখন বাজে সকাল 11টা। ঘুম থেকে উঠেছি আজকে 8:30টায়। আজকে অনেকটা লেটে উঠেছি, কিন্তু সমস্ত কাজ আমার যা যা সেগুলো হয়ে গেছে। ব্লগটা আজকে একটু দেরি করেই শুরু করলাম, কারণ আজকের ব্লগটা একটু বড় হবে, কারণ আজকের ব্লগে একটা চমক আছে। তোমরা অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। আজকে আমাদের গ্রামে, মানে আমাদের পাড়াতেই আছে একটা যাত্রা, সিংহবাড়ির বউ, যাতে আমাদের গুবলু প্রথমবার যাত্রাতে অভিনয় করছে। তো ওইটা নিয়ে আমরা বাড়ির প্রত্যেকে ভীষণ এক্সাইটেড। আমরা তো সন্ধেবেলা প্রত্যেকে চলে যাবো ওর যাত্রা দেখতে। এর আগে গুবলু অনেক অনেক নাটক করেছে, এটা মেবি গুবলুর 12 না 13 নম্বর স্টেজ পারফরমেন্স, কিন্তু যাত্রাটাই প্রথমবারও করছে। তো আমরা সকলে খুব আনন্দিত যে পড়াশোনার পাশাপাশি, ও পড়াশোনাতেও খুব ভালো, আর তার পাশাপাশি ক্রিকেটেও খুব ভালো, আর তার পাশাপাশি যে ওর এই শখগুলো, যাত্রা, নাটক, এগুলোকে সমান তালে তাল মিলিয়ে নিয়ে এগিয়ে চলে, এটা আমাদের কাছে সত্যিই ভীষণ আনন্দের আর গর্বের। আমার দিদি বারণ করে না, কারণ পড়াশোনার জন্যেই মানুষ এই জিনিসগুলো বারণ করে, কিন্তু ও টাইম টু টাইম পড়াশোনা করে ভালো র্যাঙ্ক করে। সুতরাং এগুলো যদি ওর করতে ভালো লাগে, আমরা যারা পড়াশোনা করি দেখবে পাশাপাশি আমরা গান, নাচ, কম্পিউটার, আঁকা, অনেকে কিছু না কিছু একটা শিখি। তো ও যদি এটাকে শিখতো, আঁকাটা এখন আর কন্টিনিউ করেনি, কারণ ক্লাস 9 হয়ে গেছে। নেক্সট ইয়ার মানে এই জানুয়ারিতেই ও 10-এ উঠবে। তো ওর মাধ্যমিক, যে কারণে কিছু কিছু জিনিস ওকে ছেড়ে দিতে হয়েছে। তবে ক্রিকেটের ও ভীষণ ভক্ত, তাই ক্রিকেটটা, খেলাটা আর কি এখনও চালিয়ে যাচ্ছে, শেখা আর কি। আর তার সাথে সাথে এই যাত্রা, নাটক, এগুলো করতেও ভালোবাসে। এগুলো ছোটো থেকেও শেখেনি, কিন্তু তাও ও খুব ভালো পারে। কি করে পারে জানি না, এটা হয়তো ভগবানের আশীর্বাদ। আমাদের বাড়িরও যে কেউ যাত্রা, নাটক এসবের সঙ্গে যুক্ত, যে ও পেয়েছে এটা, এমনটাও নয়, কিন্তু ও ভালোই করে এগুলো। আজকে তো তোমাদের সঙ্গেও শেয়ার করব ও কীরকম যাত্রা করছে। তো ব্লগটা ওই জন্যই দেরিতে শুরু করলাম, যেহেতু ব্লগটা একটু লেন্দি হবে। আর তোমরা তো দেখেইছো আগের ব্লগে সৌম্য ফিরে গেছে, যদিও সৌম্যর ফিরতে অনেকটা লেট হয়েছে, ভোর 4টের দিকে ও বাড়ি এসে ঢুকেছে। আজকে মেবিও আসতে পারবে না, তবে ও একটু আগেও ফোন করে বললো আমি ট্রাই করছি যদি বিকেলের দিকে যাওয়া যায়, কারণ গুবলুর যাত্রা শুরু হবে 6:30 থেকে। তো তার আগে যদি ও ঢুকে পড়তে পারে, চেষ্টা করছে। আর না হলে আমি তো ভিডিও করে রাখবো, ভিডিওতেই দেখবে। আর সকাল সকাল প্রথম রাউন্ডের মৌসুমি দিদির কাজ করা হয়ে গেছে, ও কাজ করে বাড়ি চলে গেছে। আমার বিছানা ক্লিনিং, ডাস্টিং সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি ব্রেকফাস্ট করব। সকালে চা বিস্কিট তো খাওয়া হয়েইছে, আর আজকে ফুলি আসার কথা আছে। আমি মাথায় একটু হেনা করব। বিয়ের আগে 2-1বার করেছিলাম, তবে হেনা জিনিসটা আমি আর করি না, আমি কিছুই নিজের করি না, তোমরা জানো। তবে কয়েকটা না আমার গ্রে হেয়ার দেখা দিয়েছে। তো কালকে যখন পার্লারে গেলাম, ভাবলাম যে কালার করাবো। তো যে পার্লারের দিদি, ও সাজেস্ট করলো কি কালার করিও না, কালার করালে আরও চুলটা গ্রে হয়ে যাবে। যদি 20টা থাকে, তুমি কালার করার পর ওটা 200টা হয়ে যাবে আস্তে আস্তে। তো যে কারণে বললো যে তুমি হেনাটা করো। আর আমি ওখানে গিয়ে কিভাবে করব জানি না, নিজে তো মাথায় তেলটাও লাগাই না। তো আমার ওখানের হেল্পিং হ্যান্ড দিদিকে বলবো করে দিতে, দিদি করে দেবে। তো এখানে আজকে ফুলি, আমি কালকেই হেনার প্যাকেট কিনে এনেছি, আর এটা ইনস্ট্যান্ট হেনা। তো ফুলি আজকে আসবে বলেছে, ফুলি আজকে হেনাটা লাগিয়ে দেবে। যদিও ঠান্ডা তো প্রচণ্ডই লেগেছে, তার উপর আবার হেনা করলে মাথায় আবারও জলটা বসে ঠান্ডা লাগবে মেবি। কিন্তু একবার করে দেখি। এখানে এখনও মোটামুটি 1 মাস আছি, 2-3বার এখানেই করে চলে যাব। তারপর ওখানে আবার গিয়ে হেল্পিং হ্যান্ড দিদি যদি লাগিয়ে দেয়, না হলে সৌম্য। তো চলো এখন আগে ব্রেকফাস্ট করি। আজকে ব্রেকফাস্টে খাবো মুড়ি। আমার বাবা আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে গেছে, মোটামুটি আধ ঘন্টা আগে বাবাকে এরকম রোদে বের করে দেওয়া হয়েছে। বাবার ব্রেকফাস্টও হয়ে গেছে। বাবা শরীর ভালো আছে? 10-এ কত? 10-এ 9। এখন আমার বাবা রোদে বসে আছে, একটু পরে আমার মা তেল মাখিয়ে দেবে। আমার মায়ের এদিকে রান্না বান্না অনেকটাই এগিয়ে গেছে। এখানে আবার তেল বসিয়েছে, কুমড়ো ভাজবে। আমি আজকে কুমড়ো ভাজা খেতে চেয়েছি। এখানে একটু লেফট ওভার লাউ শাক আলুর পোস্ত আছে, আর যেটা আজকে বানিয়েছে সেটা হচ্ছে ছানার তরকারি আলু দিয়ে। এটা খেতে প্রচণ্ড ভালোবাসি আমরা। আর এখানে এসে বেশ অনেক দিনই খাওয়া হয়ে গেল। আর আজকে যেহেতু শনিবার, আজকে তো আমাদের ভেজ, নিরামিষই হবে। তো ছানার তরকারি, এই লাউ শাক আলু পোস্ত, আর হবে কুমড়ো ভাজা।
ব্রেকফাস্টে আজকে খাচ্ছি ছানার তরকারি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি। মুড়ি খেতে তো আমি প্রচণ্ডই ভালোবাসি, আর যেহেতু মায়ের তরকারিটা হয়ে গেছে মা বলল তুই এখন এটা দিয়েই মুড়ি খেয়ে নে। সাথে শশাও আছে, মা ছাড়িয়ে নিয়ে আসছে। কালকে ঘুমোতে ঘুমোতে তো 4:30 বেজে গেছিলো, আর আজকে উঠেছিলাম 9:30, এখন বাজে 11:30। একবার দোকানে গেলাম আর একবার ব্লাড রিপোর্ট আনতে গেলাম। বাবার ব্লাড টেস্ট কালকে করিয়েছিল, তো ব্লাড রিপোর্ট আনলাম, এখন মোটামুটি লেভেলে আছে। তো এখন একবার যাব, গিয়ে চোখের অপারেশনের ডেট নিয়ে আসবো। আশা করছি বুধবারই হয়ে যাবে। তার আগে কিছু চোখের ড্রপ থাকে, ওষুধ থাকে, সেইগুলো 4-5 দিন দিতে হবে, সেইগুলো কথা বলে আসবো। আর আগের দিনও একটা ব্লাড রিপোর্ট করে নিতে হয়। তো সব কিছু ঠিকঠাক থাকলে আই হোপ এই বুধবারই হয়ে যাবে। এবার আমি বেরোবো। সব পুরোনো রিপোর্ট আর কালকের ব্লাড টেস্টের রিপোর্ট, চোখের রিপোর্ট সব তো জমা দিয়ে দিলাম। এই বুধবার 19 তারিখ ডেট দিল, সকালে 8টার সময় আসতে হবে। তো এবার আমি বাড়ি যাব। আর কিছু ওষুধ দিয়েছে, সোমবার থেকে কিছু চালু হবে, আর কিছু চোখের ড্রপ আছে, সেগুলো তো এখন থেকেই চলবে। আমার তো হেনা অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর একটু মোটা করেই দিয়েছে, নাহলে এগুলো পুরো গড়িয়ে গড়িয়ে একদম গোটা মুখ লাল টাল হয়ে যাবে। আর ইতিমধ্যে মৌসুমি দিদি কাজে চলে এসেছে, তো আজকে আমাদের ছাদটা ঝাড় দিচ্ছে। আমি একটু রোদে গিয়ে দাঁড়াই, তাতে আমার চুলটা শুকিয়েও যাবে তাড়াতাড়ি, প্লাস একটু রোদ লাগানোও হয়ে যাবে, ওর সঙ্গে একটু বক বক করাও হয়ে যাবে। চলো, এই হলো আমাদের বাড়ির ছাদ থেকে নিচের ভিউটা। বাগানটা একদম পুরো জঙ্গল হয়ে আছে, আর এখানে যাচ্ছে পটল, এর নাম পটল। এ পটল, তোর ঘুড়ি কয়? ঘুড়ি চাঁদে। আর এই যে, এই হলো আমাদের ছাদ। মৌসুমি দিদি এই যে ঝাঁট দিচ্ছে। এই শীতকালটায় ছাদে বেশ ভালো লাগে রোদেতে। এই দিক থেকে তো উঠোনটা এরকম লাগে, গাছগুলো কাটিয়ে দিলে আরো বেশ ভালো লাগবে। কবে আসে দেখি যে বাগানের কাজ করবে। আর এই যে আমার বাবা রোদে বসে আছে এখন। কি দাও দাও, এ বাবা এখানে ফেলে দিলে। এ নাও, তুমি একবার ডাকো দিদি আয়, দিদি আয়। ওই দিক দিয়ে আসবো। আর এটা কার গাড়ি? বাবার গাড়ি। আর তোমার চান হয়ে গেছে? এখানে এসো, এখানটা এসো দেখি, এখানটা এসো দেখি, এখানে হাসো তো একবার দেখি। তোমার চান হয়ে গেছে? চান হয়নি? এই তো চুল ভিজে তোমার চান হয়ে গেছে। দাও, ভাত খাওয়া হয়ে গেছে তোমার? কিয়ান, ওটা এখান দিয়ে আসবে না, ওটা এখান দিয়ে আসবে না, এখান দিয়ে আসবে না। না, এটা নাও, তুমি নাও, এর ভেতরে ভরে দি দাও। এই ধুপুস দাও। এখন তো বসে গেছি ভাত খেতে। আর আজকের মেনু হচ্ছে কুমড়ো ভাজা। প্রথমেই একটু কামড় দিয়ে দিয়েছি, কুমড়োটা খুব মিষ্টি। লাউ শাকের পোস্ত আমি খাই না, তবে ডাঁটাগুলো চিবোতে আমার খুব ভালো লাগে। আর সাথে ছানা ভাজা, যেটা অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। আর আছে ছানার তরকারি। আমার কিন্তু এখনও স্নান হয়নি, কারণ মাথার হেনাটা এখনও প্রপার শুকোয়নি, তাই আগে খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে উঠে স্নান করব। লাঞ্চের পর স্নান তো আমার অনেক আগেই হয়ে গেছে, আর এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, অলমোস্ট 5টা বাজে। আর আমার চুলও শুকিয়ে গেছে। কতটা কালার এসেছে রোদে চুলটা না মানে রাখলে বোঝা যাবে না, তবুও আমার মনে হচ্ছে মোটামুটি হালকা কালার এসেছে জানো। এই জায়গাগুলো দেখো হালকা হালকা একটু লাল লাল লাগছে। তো কালকে সকালে রোদে চুলটা থাকলে ভালো বোঝা যাবে। এই যে একটা ইনস্ট্যান্ট কালার কিন্তু এসেছে। আর আমি যখন লাগিয়েছি কিছুই অ্যাপ্লাই করিনি, জাস্ট আমি নর্মাল জল দিয়ে ভিজিয়েছি, আর একদম ইনস্ট্যান্ট লাগিয়েও নিয়েছি। আমার ওই পার্লারের দিদিটা এটাই বলেছে, এর আগে আমার দিদি করতো বিয়ের আগে, তখন অনেক কিছু দিত আগের দিন থেকে
চায়ের লিকারে ভিজিয়ে রাখতো, ডিম দিত, টক দই দিত। তো নেক্সট টাইম ওইভাবেও একবার ট্রাই করে দেখবো। অনেকটাই তো মনে হচ্ছে রেজাল্টটা ভালো। চুলটা অলমোস্ট আর শুকিয়ে এসেছে, শীতকাল তো। তো আমার চান করতে মোটামুটি 2:30 পৌনে 3টে বেজে গিয়েছিল, ওই জন্য পুরোপুরি শুকোয়নি, পিছনের দিকটা এখনও হালকা ভিজে আছে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন আমি বসে একটু রেস্ট নিচ্ছি, এরপর রেডি হব, কারণ যাব যাত্রা দেখতে, তোমাদের তো বলছি। আর সৌম্য বলেছিল যে হয়তো আসতে পারিও, কিন্তু সৌম্য আসতে পারবে না, সৌম্য আজকে আসছে না, ও কালকে সকাল সকাল চলে আসবে। তো আমি এখন যাব একটু পরে রেডি হয়ে দিদির বাড়ি, দিদির বাড়ির থেকে দিদিকে সাথে নিয়ে যাব আর কি। আর আমার মাও মনে হয় যাবে, মা এখন সন্ধে দিচ্ছে। ঘড়িতে এখন 6:15 আর আমি একদম রেডি হয়ে গেছি যাত্রা দেখতে যাওয়ার জন্য। অলরেডি অ্যানাউন্স করা শুরু হয়ে গেছে, 6:30 থেকে শুরু হওয়ার কথা, কিন্তু বাঙালির টাইম 6:30টা, 7টা তো হবেই, আবার 7:30টাও হয়ে যেতে পারে। তো এখন মা গরম গরম চা করে দিয়েছে, কারণ আমার মাথাটা একটু ধরেছে, এই হেনা টেনা লাগানোর ফলেই হয়তো, এগুলো তো লাগানোর অভ্যেস নেই, ঠান্ডা এমনিই লেগে গেছে, তার উপর আবার এটা করেই মনে হয় আমার মাথাটা খুব ধরেছে। একটু শুয়েছিলাম, দিদি ফোন করলো, উঠে রেডি হলাম। তো এখন এই গরম গরম চাটা খেয়ে আমি এখন যাব দিদির বাড়ি। মায়ের যাওয়ার কথা ছিল, বাবাকে রেখেই যেত, কিন্তু বাবাকে রেখে যাওয়াটা ঠিক হবে না। যদিও গুবলুর প্রথমের দিকেই কয়েকটা সিন আছে, 4-5টা সিন আছে, মা ওটা দেখেই চলে আসতো। যদি সৌম্য আসতো তাহলে বাবার কাছে সৌম্য থাকতো, মা যেত। মা এগুলো খুব ভালোবাসে, বিশেষ করে যাত্রা দেখতে আমার মা খুব ভালোবাসে। তার উপরে আবার নাতি করছে, কিন্তু কোনো উপায় নেই, বাড়িতে থাকার মতো কেউ নেই। মা যে ব্যাংকে যায় মাসে একদিন পেনশন আনতে, বাবার ঠান্ডা লেগেছে, তো বাবাকে চাবি দিয়ে যেতে হয়, কারণ সবসময় দিদিরা আসতে পারে না। বাবাকে চাবি দিয়েই মাকে 2-3 ঘন্টার জন্য ব্যাংকে যেতে হয়, কিন্তু সেটা সকালের দিকে। এবার এই সন্ধ্যের দিকে, শীতকালের রাত, মা বলছে না রে, আমি একা রেখে যাবো না, আর আমি তো ভিডিও বানিয়ে আনবই, ভিডিওতে মা দেখে নেবে। তো চলো এখন দেরি না করে চাটা খেয়ে আমিও বেরিয়ে পড়ি। আমরা এখন সবাই যাচ্ছি যাত্রা দেখতে, আর দেখো রাস্তায় কত ভিড়, কত লোকজন যাচ্ছে, স্টেশন থেকে লোকজন আসছে যাত্রা দেখতে, ভাবো। আমরা সদল বলে সব যাচ্ছি, চলো গিয়ে দেখি আমাদের গুবলুর মেকআপ কত দূর। আমি এমন জড়িয়েছি, দেখো আমাকে মনে হচ্ছে আমি কাশ্মীর থেকে এসেছি। এই দেখো পিছনে সকলে আসছে, সামনেও যাচ্ছে, পিছনেও আসছে, ভালো ভিড় হবে এখনই, অনেক লোকজন দেখছি, কোথায় জায়গা পাই দেখি। যাত্রাতলাটা এত সুন্দর সাজিয়েছে, বিয়েবাড়ির মতো লাইটিং করেছে। চলে এসেছি আমরা যাত্রাতলায়, আর ভিড় খুব একটা বেশি এখনো হয়নি। আর এই সাইডে দেখো সব খাবারের দোকান বসেছে, আর এখানে ফুলের গেট করেছে। এখন তো এসে প্রথমেই ঢুকে গেছি গ্রিন রুমে গুবলুর মেকআপ দেখতে, আর এসেই দেখা হয়ে গেছে আমার ছোট্টবেলার বন্ধু। অনেক দিন পর দেখা হলো, ওর বিয়েতে বলেছিল কিন্তু আসা হয়নি, বিয়ের মোটামুটি 1 বছর হতে যায়, আর এতদিনে ওকে মানে বউয়ের রূপে দেখলাম। ছবিতে দেখেছি ফেসবুকে, কিন্তু সামনে থেকে দেখা হয়নি। এখানে তো আমাদের গুবলুর মেকআপ চলছে। গুবলু বাড়িতে টাইমে একটু ক্রিমও মাখে না, কিন্তু দেখো এখানে কি সুন্দর টানা টানা চোখ, ভুরুতে কাজল দিয়ে সাজাচ্ছে আমাদের গুবলুকে, লিপস্টিক লাগাচ্ছে আবার গুবলু। আমরা তো এখন মেকআপ রুমে এসেছি, মানে গ্রিন রুমে, তো প্রত্যেকে এখন রেডি হচ্ছে। গুবলু এখন চুল আঁচড়াচ্ছে। শুরু করতে চলেছি নজরুল মিলন সংঘের 75তম বর্ষের প্রথম নিবেদন, সামাজিক যাত্রাপালা সিংহবাড়ির বউ। সুরজিৎ ঘোষ, রূপায়ণ চ্যাটার্জি, সনাতন শ্যামল মন্ডল।
ব্যাপারটা। কোথায় যাবো আমি? বাবা মা মারা যাওয়ার পর দাদাদের গলগ্রহণে বড় হয়েছি। বিয়ে করার পর তারা আমাকে কেন ফিরেও দেখেননি। তোমার দাদা মারা যাওয়ার খবরটা পেয়েও তারা আমাকে একবার দেখতেও আসেনি। তাদের বাড়িতে আমার একটু আশ্রয় কোনোদিনই হবে না ঠাকুরপো। তারা আশ্রয় দেবে কি দেবে না তার দায়িত্ব তো আমরা নিতে পারবো না। এদেশে মেয়েদের দায়িত্বটা যে কেউ নিতে চায় না সেটা আমি জানি ঠাকুরপো। জন্মের পর আমরা মা বাবার বোঝা হয়ে গেছি থাকি, বিয়ের পর স্বামীর উপর নির্ভর করতে হয়। স্বামী মারা গেলে আমরা সন্তানের বোঝা হয়ে গেছি। আচ্ছা তুমি কি একটা দাঙ্গা হাঙ্গামা ছাড়া থাকতে পারো না? কি করে থাকবো থালা বাবু? এই বেটা জগাই কিনা আমাকে বলে চোর। না বাবু না, ওই জামাই ধরিটা পাতনা মেলে উড়ে গেল না। তুমি যাই বলো জামাই বাবু, যে জগাই কখনো চুরি করতে পারে না। তোমার চেয়ে আমিও তো অনেক ভালো করেই চিনি। আমার থেকে তুমি বাইরের মানুষটাকে বেশি চেনো। আমি অচেনা চরিত্রের খবরটা যদি আমি আগে জানতাম তোমার দিদিকে আমি বিয়েই করতাম না। তাহলে এই জীবনে আর তোমার ওই আইবুড়ো নামটা কোনোদিনও ঘুরতো না। চাল নেই, চুলো নেই, একটা চাকরি বাকরি করার মুরত নেই, খালি মুখে বড় বড় কথা আছে। তুই এখানে দাঁড়িয়ে সাহেবের টক শুনছিস? যা বেরিয়ে যা এখান থেকে। হ্যাঁ যাচ্ছি, তবে আমিও না একদিন আসল চোরকে হাতে না হাতে দেখবো। আর দেখবো আসল চোরের মায়ের গলা, যেটা বলে ওই চোরের মায়ের গলা পার করে ছাড়বো। কেমন পিঞ্চি করে ইনসাল করে দিলা দেখলে? কেন করবে না বলো? এর আগে সমরে জুতো জোড়াও তো তোমার ঘর থেকেই পাওয়া গেছিল। জন্মাতাকে এই শ্বশুরের শ্বশুর বাড়িতে পড়ে আছো কেন? দেখো জামাই বাবু, আমার বাবা হলো এই বাড়ির জামাই, তুমি হলে তার জামাই। আমরা তিনজনেই এ বাড়ির আশ্রিত। আমাদের মুখে এসব বড় বড় কথা মানায় না। হরি বল, একই কি বলছিস তখন? ভগবান কি শেষে এসেছে নিয়ে এলাম। কেন আনলেন না বাবা? ব্যস্ত মানুষ, মামলা তো কিছু নেই, বিপদ সমস্ত এখনো এতটুকু ছেলে মানুষ। আমরা যদি সংসারে হালটা না ধরি আমার দিদিকে বিয়ে করার পর থেকে আমার বাবার ধুতির কোচার খুঁটটা ধরে আমাদের মাসির বাড়ি, পিসির বাড়ি আর মামার বাড়ি করেই তো জীবনটা কাটিয়ে দিলে। বৃন্দাবনে ও জগায় কি ব্যাপার বল? আরে সিংহ বাড়ি থেকে দান সামগ্রী এলাম গো। সেগুন কাঠের খাট, বোতলের আলমারি, বিছানা, ড্রেসিং টেবিল, বস্তু হিসেবে ব্যবহার করেছিলেন। এমনটা হতে পারে সেটা আমার আগে থেকেই ভাবা উচিত ছিল। ভাবা উচিত আর কোনটা অনুচিত সেটা তোর কাছ থেকে শিখতে হবে না আনন্দ। সিংহবাবুকে আজকে এই সর্বনাশের মুখটা নিশ্চয়ই দেখতে হতো না। খুব সামনে কথা বলতে শুয়ে বসে না থেকে এই চাল ডালগুলো তুই চেয়েছিলেন। ঠিকই তো বলেছে বাবা, এই বয়সে কাজকর্মে থাকলে শরীরটাও তো একটু ভালো থাকবে নাকি? এই দেখো শালা বাবু, তুমি আবার নতুন বইয়ের কথা পড়ে দিতে এলে কেন? বাবা যদি সারা জীবন কাজকর্মই করবেন, ধর্ম কর্ম করবেন কত? হ্যাঁ, ধর্মের কথাই মনে পড়ে গেল। বাবা, তুমি আজ পুজো করেছিলে? ঠাকুরকে জল না দিয়ে আমি কখনো জল গ্রহণ করি না। তখন তুই হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস কেন? রাধা মাধবের উপর ঘটে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সে কথা নেই। হ্যাঁ,
এই তো সকালবেলা আমি নিজে হাতে ওই ঘটে করে ঠাকুরকে জল দিলাম, তা কোথায় গেল বলতো তপন? না আমি কি করে বলবো? বৌদি পুজো করতে গিয়ে ঘরটা খুঁজে পায়নি, সেই নিয়ে তো ভেতর বাড়িটা করে কুরুক্ষেত্র চলছে। আমাকে কুরুক্ষেত্র দেখাস না, দেখো দেখি কাণ্ড, ঘরটা কোথায় গেল বলতো দেখি। দেখ মহামায়া করতে গিয়ে কে কোথা হাত ফেলে দিয়েছি, দেখি যা ভালো করে। কেউ কোথাও ফেলে দেয়নি পিসমশাই। ঘট পাওয়া গেছে, আপনি নিশ্চিন্ত থাকুন। আমাকে দেখাতে হবে না, আমার ছেলেকে দেখো এমন ভাবে তেলে এলো যেন ঘরটা আমি কোথায় লুকিয়ে রেখেছি। দাদুমা কোথায় পেলে? কোথায় পেলেন? জগাই, এটা আপনার বাক্স ভেঙে বার করে। ও আমার বাক্সয়? গোবিন্দ গোবিন্দ, চোখে ভালো আমি দেখতে পাই না বৌমা, তা আমি হয়তো ওটা জলের গ্লাস ভেবে আমি হয়তো আমার বাক্সে তুলে রেখেছি। তোমার চোখ কি এতই খারাপ বাবা যে দিনের বেলাটাও ঘর আর গ্লাসের পার্থক্য করতে পারছো না? ছি 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 বাবা ছি, যাদের খাচ্ছ তাদেরই সর্বনাশ করতে তোমার লজ্জা করে না? ঠিক ঠাকুর তো গুরুজনদের সঙ্গে ওইভাবে কথা বলতে হয় না। বলতো বৌমা একটু নয় আমার ভুল হয়ে গেছে, তাই নিয়ে বেশি গন্ডগোল না করেই ভালো। শুধু মনে রাখবেন ভবিষ্যতে এরকম ভুল যেন আর না হয়। না, না, আর কালকে সদরে গিয়ে নিজের চোখ দেখিয়ে একটা নতুন চশমা বানিয়ে না না বৌমা, এই বয়সে আর চশমা নিয়ে কি করবো? তার থেকে এখন থেকে আমি একটু রাধা গোবিন্দ নামই করবো। কি হে ভগবান, চলো আমরা গিয়ে একটু ঠাকুর ঘরে গিয়ে নাম জপ করি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ সব গুরুজনদের স্বভাবটা যদি তোমার মতো হতো, তাহলে আপনি ভক্তিতে মাথাটা নিচু করতেন। তবু এই হতভাগ্য স্বামীর কথাটা তার সতী সাবিত্রী স্ত্রীর তো তোমরা দেখছি একজনের কবরে মাটি দেওয়ার জন্য আর একজনের কবর খোঁড়ারও ব্যবস্থা করে ফেলেছো। এই দেখো শালা বাবু, তুমি আবার নতুন বউয়ের কথায় ফোড়ন দিতে এলে কেন? কদিন আগে জন্মালেই বড় হওয়া যায় না। বড় ছোটর মাপটা ঠিক হয় মানুষের মনের ওজন দিয়ে। বলি কি, সূর্যের চেয়ে বালির তাপ একটু বেশি হয়, তাই বলে পায়ের নিচের বালিকা কখনো সূর্যের চেয়ে বড় হতে পারে না। এই নতুন বৌদির ভয় তোরা অনেক ছোট হয়ে গেছিস সমর্দা। তুই চুপ কর। এ বাড়িতে বাস করে তুই সাবিত্রীর কোনো কথা বলতে পারবি না। পরের ঘরে বসে যাতে জীবন কাটে তাদের কারুর বিরুদ্ধে কোনো কথা বলা সাজে না বাবা। গরিবের কুকুর বেড়ালকেও কোলে নিয়ে আদর করতে হয়। কোনদিন কুকুর বেড়ালের মর্যাদাও দেব না। কিন্তু ওই মেয়েটা সেদিন বিয়েতে রাজি হয়েছিল বলেই তোদের এই সিংহ বাড়ির মর্যাদাটা বেড়েছিল সমর্থা। নিজের বাঁচাবাঁচি না করে সবাই কিন্তু আপন ভাবতেছে। নতুন বৌদিকে আপন ভেবেই আমি সেই শিক্ষাটা শুরু করেছি বাবা। তাই তোমাদের আমি একটা কথা জানিয়ে যাচ্ছি, যত বড় দুর্যোগী আসুক না কেন এই তপন কিন্তু সবসময় তার বৌদির পাশে পাশেই থাকবে। গোবিন্দ গোবিন্দ, ছেলের তো আমার বাড়িতে থাকলে যে তোমায় ওই তিন মন্ত্র ভুলে যেতে হবে বৌদি। না ভাই, আমি হয়তো কোনোদিন নিঃশ্বাস ছাড়তেও ভুলে যেতে পারি, কিন্তু আমি আমার সত্যকে কখনো ভুলে যেতে পারবো না। কিন্তু সেটাই ভুলিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। সবাই মিলে তোমাকে পাঁচজনের কাছে পাগল সাজাবে। তোমার সত্যের সাধনাকে পাগলের গোলাপ বলে প্রমাণ করবে। তার জন্য পরিশ্রমের কি দরকার ভাই? পাগল বলেই তো আমি সারাটা জীবন সত্যের পেছনে ছুটে বেড়াচ্ছি। আজকাল তো ভালো ভালো পাগলের চিকিৎসার ব্যবস্থা হয়েছে বৌমা, আমরা তোমাকে ঠিক সারিয়ে তুলবো। আমার কথা না ভেবে বরং আপনি নিজের পরকালের চিন্তাটা ভালো করে করুন। রাধা মাধবের পুজোর সময় হয়ে গেছে, এখনো মন্দির খোলেননি কেন? কথা, এই তো সকালবেলায় তুমি আমি দুজনই পুজো করে এলাম, এখন বলছো বাজে কথা বলবেন না। এখন আমার স্নান ছাড়া হয়নি, কাজে পুজো করার কোনো প্রশ্নই ওঠে না। ওটাই তো তোমার রোগ বৌমা, তুমি সব কিছু আজকাল ভুলে যাও।
সকালবেলা স্নান করে এসব বলছো কিনা? বেশি চালাকি করার চেষ্টা করো না বাবা। আমি জানি বৌদি এখনো স্নান করেনি, যাও করেনি। আহা, তখন তুই জানিস বৌমার রোগটা বেড়েছে, তুই ওকে আর বাড়ি দিয়ে তুই মাথার গরমটা বাড়িয়ে দিস না। বিশ্বমশাই, আমি আপনাকে ভালো মুখে বলছি, আমার মাথা গরম হওয়ার আগে আপনি এখান থেকে ভালোই ভালোই চলে যান। না, মাথাটা একটু পুরো না বৌমা। আমি কিন্তু কুমারীর পাতা বেটে রস করে রেখে দিচ্ছি, তুই ভেতরে চলো, আমি তোমার মাথায় একটু মালিশ করে দেবো। বাহ 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 বাহ, চমৎকার। বুড়ো বয়সে জপের মালা, অমন সুন্দর ফলের বাগান আমি কেটে ফেলতে বলেছি? আরে তুমি তো বললে কত বড় বড় ফলের বাগান দেখে তোমার নাকি রাতে ঘুম আসে না। আপনারা কি আমাকে পাগল ভেবেছেন? আমার নাম করে যা খুশি তাই বলিয়ে নেবেন? কি আশ্চর্য, নিজে বলে যদি এখন নিজে অস্বীকার করো তাহলে আমি তো মহা বিপদে পড়ে যাবো। নিশ্চয় নিশ্চয় বিপদে পড়বেন। কোন মতলবে আপনারা ওই গাছগুলো কাটাতে চাইছেন সেটাই আমি জানতে চাই। বাবা, শুনো, এই জানলে তো আমি লিখিত সই করে রাখতাম। তাহলে এবার থেকে তাই রাখবে যে ধান্দাবাজির দায়টা অন্যের ঘাড়ে চাপাবার চেষ্টা করবে না। সব কিছু একটা সীমা আছে। তখন তুই জানিস বৌমার রোগটা একটু বেড়েছে, আর তুই ওকে উস্কে দিয়ে আরো রোগটা বাড়িয়ে দিচ্ছিস। থামুন। দর্শচক্রে ভগবান ভূত হয় আমি জানি, কিন্তু তাই বলে একটা সুস্থ মানুষকে আপনারা পাগল প্রতিপন্ন করবেন এ আমি কখনোই হতে দেব না। এবার আপনাদের মতলব পুরো পরিষ্কার বুঝতে পেরেছি। আপনারা ষড়যন্ত্র করে আমাদের পাগল বানাতে চাইছেন। না বৌদি, না, গাছ কাটার জন্য কেউ তোমাকে পাগল করবে না। তুমি যদি বলো কালকে আমরা বাগানে নতুন গাছ লাগিয়ে দেবো। আর সব কথা না ভেবে তুমি বরং একটু শুয়ে গিয়ে বিশ্রাম নাও, কি যাও। আমি মোটেই অসুস্থ নই, যারা বিশ্রামের প্রয়োজন আছে। কার হুকুমে কিসের জন্য গাছ কাটানো হচ্ছে আমি শুধু সেইটাই জানতে চাইছি। ওই হাততালি দিয়ে হাসুন, হাসুন, না না বৌদি, না, তুমি পাগল নাও। এই সিংহ বাড়িতে তুমি একমাত্র সুস্থ মানুষ, তাই তোমার বিরুদ্ধে করা এদের ষড়যন্ত্রকে ব্যর্থ করতে আমি আমার বাবার জামাই বাবুকে নিয়ে এক্ষুনি এ বাড়ি ছেড়ে জীবনটাকে বাঁচাতে চাস, তাহলে এদের দুজনকে এক্ষুনি আমার সঙ্গে বেরিয়ে আসতে বল। নইলে আমি এক্ষুনি থানায় যাচ্ছি। দাঁড়াও, তুমি একা যাবে না, তোমার সঙ্গে জামাই বাবু আর ভাগ্যবানকে সঙ্গে করে নিয়ে যাবে। তুমি কি বলছো লালু? কি বলেছি? তোমার ছেলে যখন এত বড় কথাটা বলতে পেরেছে, এখন তোমাদের আমি আর এতটুকু বিশ্বাস করি না। ও বাবা বাবু, ওরা দুজনে চলে যাক, আমি থাকি। আমি শ্বশুর খারাপ বেলার পর থেকে তো ব্লগটা আর আমার কন্টিনিউ করা হয়নি। এখন একটু ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম, তারপর ওই এসআইআর ফর্মটা ফিল আপ করছিলাম। খুব জটিল, ভোটার কার্ড বার করো, এ করো, অনেক খুঁজে খুঁজে করে সব রেডি করেছি, এখনও বাকি আছে, করছি। তো আমি একটু ঘুরে আসব। এই বাড়িতে বসে আছি সারাদিন, ভালো লাগছে না। যাত্রা তো এখনও শেষ হয়নি, এখন মোটামুটি বেজে গেছে 10:30। তো গুবলুর পার্ট শেষ হয়ে গেছে, তাই বাড়ি চলে এলাম। আমার দিদিরা এখনও আছে, আমার জামাইবাবু গেছিলো গুবলুর পার্টটুকু দেখার জন্যই। তো আর মোটামুটি 15-20 মিনিটের মধ্যে যাত্রা শেষ হয়ে যাবে। তো আমার জামাইবাবু চলে এলো বাইকে, আমিও চলে এলাম জামাইবাবুর সাথেই। আমার প্রচণ্ড মানে মাথা ধরেছে, বলছিলামই তোমাদের যে ঠিকঠাক ঘুম হয়নি দুপুরে, তো একটু শুয়েছিলাম, তারপরে উঠে মাথাটা টিপটিপ করছিল, চা খেয়ে গেলাম ঠিক কথাই, কিন্তু গিয়ে ওই অত আওয়াজের সামনে বসে ওই লাইট সমস্ত কিছুতে আরও মাথার যন্ত্রণা বেড়ে গেছে। শুধুমাত্র গুবলুর জন্যই আমার যাত্রাটা দেখতে যাওয়া। সত্যি কথা খুব প্রাউড ফিল হচ্ছে যে ও পড়াশোনা সব কিছুর পাশাপাশি এই যে ওর শখগুলোকেও একসঙ্গে নিয়ে যাচ্ছে, মানে সাথে করে নিয়ে এগোচ্ছে। এটা সত্যিই আমরা মানে ওর নিজের লোক হিসাবে প্রচণ্ড প্রাউড ফিল করছি। আর এত সুন্দর তুখোর অভিনয় করেছে বলার কথা নয়। জীবনে প্রথম ওর যাত্রা, তোমাদের বলছিলামই নাটক এর আগে করেছে, এটা ওর 11 বা 12 নম্বর স্টেজ। আমার দিদি বলছিল, আমি ঠিক মনে করে বলতে পারছি না, 11 বা 12 হবে। তো যাত্রার জন্য প্রথম স্টেজ এটা। এত ভালো অভিনয় প্রত্যেকে বলছে, একদম তুখোর। আর সব থেকে মানে ভালো লাগছে যাত্রা জগতের একটা নামকরা চরিত্র বা
মানে নাম একটা উজ্জ্বল নাম বলা চলে, স্বপ্না সেন। যারা যাত্রা দেখো, যাত্রা দেখতে ভালোবাসো, তারা জানবে স্বপ্না সেনকে। তো স্বপ্না সেন ম্যাডামের সঙ্গে একই মঞ্চে গুবলু অভিনয় করেছে জীবনের প্রথম যাত্রায়, এটা আমাদের কাছে সত্যিই খুব আনন্দের। ম্যামের সঙ্গে গিয়ে আমি ওর একটা ছবিও তুললাম। তো এটা সারা জীবন মনে রাখার মতো। ও ভবিষ্যতে আর যাত্রা করবে কিনা আমি জানি না, তবে যদি কখনো করে বা নাও করে, ও বলতে পারবে ইন ফিউচারে কি আমার জীবনের প্রথম যাত্রা, আমি যাত্রা জগতের একজন উজ্জ্বল নাম স্বপ্না সেনের সাথে অভিনয় করেছি। খুব ভালো লাগছে। এখন বাড়ি এসে এবার চেঞ্জ করব, ফ্রেশ হব, ডিনার করব। তবে তার আগে মা যেহেতু যেতে পারেনি, গুবলুর যে পার্টগুলো আমি ভিডিও করেছি সেগুলো এখন মাকে দেখাবো। ঘড়িতে এখন 11টা, আর এবার ডিনার করে নেব। আর আজকে যেহেতু ভেজ আমাদের শনিবার, তাই আজকে মা ডিনারে বানিয়েছে, আমি বলে গিয়েছিলাম এরকম বাদাম দিয়ে লঙ্কা দিয়ে চাউমিন। তো এটা দেখে আর ওয়েট করতে পারছি না, আগে খাবারটা খেয়ে নিই, তারপর ভিডিওটা এন্ড করছি। ডিনারের পর তো মায়ের সঙ্গে বেশ অনেকক্ষণ গল্প হলো, আর গুবলুর ভিডিওগুলো মাকে দেখাচ্ছিলাম, মাও দেখে খুব আনন্দ পেল। আর গুবলু এতক্ষণ বাড়িও চলে এসেছে, ওর সঙ্গেও কথা হলো একটু আগে। দিদিরাও চলে এসেছে, দিদি তো পুরোটা দেখে তারপরেই এসেছে। আর আমরা আসার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে যাত্রাটা শেষ হয়েছে আর কি। অনেক দিন পর বলা ভালো, 1 বছর পর। এর আগের বছর যখন এসেছিলাম তখনও দেখেছিলাম, তবে পুরো যাত্রা দেখিনি। ছোটোবেলায় এগুলো মায়ের সঙ্গে খুব দেখতে যেতাম, তখন তো যাত্রা শুরুই হতো রাত 9:30 10টা থেকে, একেবারে রাত 1টা 1:30 2টো অবধি হতো। এখন মানুষের সময় কমে এসেছে বলে মানে কেউ ওই রাত্রেবেলা গিয়ে আর ওরকম, এই শীতের দিনে বিশেষ করে যাত্রা এই জিনিসগুলো শীতকালেই বেশি হয়। তো মানুষ এখন ঘর থেকে খুব একটা বেশি বেরোয় না, সময়ের দামটা বেড়েছে, এইসবের জন্য সময়টা খুব কম। তো এই কারণে এখন সন্ধ্যে থেকে করে বলে তবুও দেখাটা অনেকটা ইজি হয়ে যায়। যদিও আজকে খুবই ঠান্ডা, যখন গেলাম অতটা ঠান্ডা লাগেনি, তবে ফেরার সময় বেশ ভালো ঠান্ডা লাগছিল। হুট করে ঠান্ডাটা পড়ে গেছে, তাই মেনে নিতে একটু প্রত্যেকের বা মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। ধীরে ধীরে ঠান্ডাটা পড়লে অভ্যস্ত হয়ে যাওয়া যায়। এটা একদম হট করে ফ্যান চালানোর ওয়েদার থেকে এরকম ঠান্ডা পড়ে গেল। যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা তো আমাদের খুব ভালো কাটলো। স্পেশালি গুবলুর এত বড় একটা সাকসেসের পিছনে আমরা খুব হ্যাপি। খুব ভালো লাগলো আমাদের। খুব বড় সাকসেস এটা বললে হয়তো সকলে একমত হবে না, কিন্তু প্রথমবার ও যে এরকম একটা কিছু করলো আর সেটা এত ভালোভাবে, সত্যি খুব ভালো লাগছে। তো আমার মেনলি আরও কিছুদিন থেকে যাওয়ার রিজন এটা ছিল, যদিও মেনলি থাকা আমার শ্বশুরমশাইয়ের চোখের অপারেশনের জন্য, কিন্তু তাও গুবলু যখন এই যাত্রাটা করবে জানতে পেরেছিল প্রায় আজ থেকে 4-5 মাস আগে, তখনই কিন্তু গুবলু বলেছিল যে আমার যাত্রাটা তুই দেখে তারপরেই ফিরবি। তো যাই হোক, আমার সেটাও দেখা হয়ে গেল। তো চলো আজকের ব্লগটাকে তাহলে এতটাই রাখছি। আজকের ব্লগটা যারা এতক্ষণ আমার সঙ্গে থেকে দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। দেখা হচ্ছে আবারও কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।